কিংস পার্টি গড়ার সুযোগ খুঁজছে সরকার, মন্তব্য হাফিজ উদ্দিন আহমেদের। গণ অভ্যুত্থান স্মরণীয় রাখতে 5 আগস্ট নির্বাচন দেওয়ার আহ্বান সালাউদ্দিনের। রক্ত ঝরবে কিন্তু দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পিলখানা হত্যাকাণ্ডে কারামুক্তিতে বাধা নেই 2 শতাধিক বিডিআর জওয়ানের। মেডিকেলে ভর্তির ফল প্রকাশ, পাশের হার 45.62%। বিয়ের ওপর কর ধার্যের প্রতিবাদে মানববন্ধন, বিজ্ঞপ্তি। নির্বাচন নয়, মিয়ানমারে দরকার শান্তি, মত আসিয়ানের। অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বয়কটের ঘোষণা ক্লাবগুলোর। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। অন্তর্বর্তী সরকার এখন কিংস পার্টি গড়ার সুযোগ খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। 21 বছরের ছেলে কি করে জনপ্রতিনিধি নির্বাচিত হয়, এমনও প্রশ্ন তোলেন তিনি। রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ নির্বাচনের আয়োজন করা। ঘোষণাপত্র কোনো কাজে লাগবে না, বরং আওয়ামী লীগের চুরিকৃত অর্থ ফেরত আনতে পারলে কাজে লাগবে। এ সময় প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার আহ্বানও জানান তিনি। মেজর হাফিজ আরো বলেন, বিএনপির ওপরে কোনো ধরনের কলঙ্ক যাতে না আসে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যত বড় নেতাই হোক, অভিযোগ আসলে তাদের যেন সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হয়। তাছাড়া নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের দূরে রাখতে হবে। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে আগামী 5 আগস্ট নির্বাচন দিন। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির এক সভায় নির্বাচনের প্রস্তুতির জন্য তিনি 3 থেকে 4 মাসের বেশি সময় প্রয়োজন নেই দাবি করে সালাউদ্দিন আহমেদ বলেন, আমি আহ্বান জানাবো, যদি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে আরো বেশি স্মরণীয় হয়ে থাকতে চান, তাহলে জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে সমুন্নত রাখতে 5 আগস্টই আপনারা সংসদ নির্বাচন করতে পারেন। তাহলে জাতি আপনাদের স্মরণ রাখবে এবং দিবসটিকেও স্মরণীয় করে রাখতে পারবেন। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হলো জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। যদি সংস্কার লাগে সংস্কার করতে হবে, কিন্তু সংস্কার খেলা যেন আমরা না করি। সংসদ নির্বাচনের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রক্ত ঝরবে কিন্তু দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে। রোববার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগের সরকার সীমান্ত নিয়ে কোনো কথা বলেনি, তাই উত্তেজনা ছিল না। বর্তমান সরকার কোনো ছাড় দিচ্ছে না, এজন্যই এত আলোচনা। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখন দেশের জনগণ অধিকার নিয়ে সচেতন। আগে ভারতকে অনেক বিষয়ে ছাড় দেওয়া হয়েছে, তবে এখন আইনগতভাবে ন্যায্য পাওনা আদায় করা হচ্ছে। আগামীতে 2 দেশের সীমান্ত নিয়ে ডিজি পর্যায়ে বৈঠক হবে, সেখানে অনেক সমস্যার সমাধান পাওয়ার আশা রয়েছে। পিলখানা হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের মধ্যে 2 শতাধিক বিডিআর জওয়ান বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন। এতে তাদের কারা মুক্তিতে আর বাধা রইল না। তবে যাদের খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল রয়েছে এবং যারা দণ্ডিত তারা জামিন পাবেন না। রোববার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। 200-র অধিক আসামি জামিন হওয়ায় সন্তোষ জানিয়ে আসামি পক্ষের আইনজীবী আমিনুল ইসলাম বলেন, সাজা ভোগ করা আসামিদের জামিনের বিষয়ে পর্যায়ক্রমে বিবেচনা করবে আদালত। 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবছর সর্বমোট 1,31,729 জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে সরকারি বেসরকারি মেডিকেলের জন্য 60,095 জনকে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এবছর 37টি সরকারি মেডিকেল কলেজের জন্য 5,380টি আসনে এবং 67টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজে 6,293টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। রোববার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এবছর ভর্তি পরীক্ষার পাস নম্বর ছিল 40। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে মোট 60,095 জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পাশের হার 45.62%।
বিয়ের উপর কর ধার্যের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছে সাধারণ ছাত্র জনতার ব্যানারে একটি সংগঠন। রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, বিয়ে মানুষের মৌলিক অধিকারের একটি, এছাড়া এটি ইসলামের অন্যতম একটি বিধান। তারা অভিযোগ করেন, চতুর্থ বিয়ের ক্ষেত্রে উচ্চ হারে কর নির্ধারণ করে এই বিধানের পথ রুদ্ধ করার একটি সাংঘর্ষিক পন্থা বেছে নিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। অবিলম্বে বিয়ের উপর নির্ধারিত কর বাতিলের দাবি জানান বক্তারা। গত বছরের শুরুর দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 2016 সালের আদর্শ কর তফসিল অনুযায়ী আগে 3 স্ত্রী বর্তমান থাকা অবস্থায় চতুর্থ বিয়ের ক্ষেত্রে 50,000 টাকার কর ধার্য করে। এদিকে বিয়ের উপর কর আরোপ ইসলাম বিরোধী উল্লেখ করে এই কর আরোপ অবিলম্বে বাতিল চেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার সংগঠনটির নির্বাহী সদস্য রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিবাহ ইসলাম শরিয়ার একটি বিধান এবং এটি ইবাদতের অংশ, অথচ বিগত ফ্যাসিস্ট সরকার এই পবিত্র ইবাদতের উপর কর আরোপ করেছে, যা সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী কাজ। এমনকি অমুসলিম দেশগুলোতেও বিবাহের জন্য ট্যাক্স নেই। একটি মুসলিম দেশে ধর্মীয় বিধানের প্রতি এটি সরাসরি আঘাত। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে যশোর সহ বিভিন্ন জেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল হয়েছে। রোববার বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। যশোর জেলা বিএনপির কার্যালয়ে জিয়া স্মৃতি পাঠাগার জেলা শাখার উদ্যোগে সকালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম সহ অন্যরা। ঝিনাইদহে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে আলোচনা ও দোয়া মাহফিল করে জেলা বিএনপি। এতে জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এদিকে ঝিনাইদহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর মেরামতের 31 দফা লিফলেট বিতরণ করা হয়েছে। সকালে জিয়া মঞ্চ ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এই লিফলেট বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়। যশোরের অভয়নগরে পূর্ব শত্রুতার জের ধরে বাড়ি থেকে ডেকে নিয়ে শাহ আলম নামে এক যুবককে দুপায়ে রকেটে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে উপজেলা শ্রীধরপুর ইউনিয়নের শঙ্করপাশা গ্রামের ফজলু মৃধার ভাটা সংলগ্ন মেহগনি বাগানে। শাহ আলম ঘাট থেকে সার কয়লা বোঝাই ট্রাক বাঁধার কাজ করেন। আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারে এখন জাতীয় নির্বাচনের চেয়ে শান্তি প্রতিষ্ঠা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের সংগঠন আসিয়ান। গৃহযুদ্ধে জর্জরিত দেশে নির্বাচন আয়োজনের বদলে সহিংসতা নিরসনে অবিলম্বে আলোচনা শুরু করতে রোববার জান্তা সরকারকে পরামর্শ দিয়েছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চলতি বছর আসিয়ানের সভাপতির দায়িত্ব পেয়েছে মালয়েশিয়া। এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান জানিয়েছেন, মিয়ানমারের আকাঙ্ক্ষা জানতে আগ্রহী মালয়েশিয়া। আমরা বলেছি, নির্বাচন এখন অগ্রাধিকার দেওয়া উচিত নয়, বরং প্রাথমিক উদ্দেশ্য হওয়া উচিত যুদ্ধবিরতি। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। বিসিবির প্রস্তাবিত গঠনতন্ত্র সংশোধনের সিদ্ধান্ত বাতিল না করায় সব ধরনের ক্রিকেট বয়কটের সিদ্ধান্ত নিল ঢাকার ক্লাবগুলো। এতে পিছিয়ে গেল 20 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রথম বিভাগ লিগ। শনিবার বোর্ড সভাপতির হাতে স্মারকলিপি তুলে দেয় ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশন। এ সময় ক্লাব প্রতিনিধিরা নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগও দাবি করেন। তবে এ বিষয়ে গণমাধ্যম এড়িয়ে গেছেন ফারুক আহমেদ। ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণের 4.5 মাসের মাথায় ঘটল প্রথম বিভাগ ক্রিকেট বয়কটের মতো লজ্জাজনক ঘটনা। বাতিল হয়ে গেছে ট্রফি উন্মোচন পর্বটাও। ক্রিকেট সংগঠক লুৎফুজ্জামান বাদল জানিয়েছেন, স্থগিত করা হয়নি, আমরা অংশগ্রহণই করিনি। আমাদের বিপক্ষে যেসব ষড়যন্ত্র চলছে তা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ক্রিকেটের সঙ্গে নেই। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।